ঠিক আছে আল্লাহ হাফেজ। বলে করে বন্ধ করে দিস। আর শোন, এই যে এই মাইক্রোফোন বলছেন দিয়ে দেবে কালকে, ঠিক আছে? আপনি বলে নিয়ে যায় শুরু হয়েছে কি ভাই? আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্লাসে। আমাদের ক্লাসটা একটু লেট হচ্ছে। ক্লাসটা লেটের কারণটা হচ্ছে আমি এই সম্মেলনে আমাদেরই এক বড় ভাই আর কি আজকে শাহাদাত বরণ করছে, যার কারণে তার জানাজায় উপস্থিত থাকার কারণে একটু লেটে আমরা ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আজকে আমাদের টপিকটা ছিল হচ্ছে অণুজীব। এই অণুজীবটা নিয়ে আজকে টোটালি আলোচনা করব আমরা। সবাই ক্লাসে জয়েন্ট হয়েছে কিনা এবং ক্লাসটার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু জানাও আর কি। আজকে আমাদের টপিক ছিল হচ্ছে অণুজীব নিয়ে আমরা টোটালি আলোচনা করব, এবং অণুজীবটা শেষ করার পরে যদি সময় পাই আমরা এখানে হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়েও আলোচনা করব। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আচ্ছা, প্রথমে আমি অলরেডি বলেছি গতকালকে বলতে গত ক্লাসে আমরা ভাইরাস নিয়ে কিন্তু টোটালি একটা আলোচনা করছি। হ্যাঁ, ভাইরাসের ভৌত গঠন, ভাইরাসের রাসায়নিক গঠন, এটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ব্যাকটেরিয়া নিয়ে একটু আলোচনা করব। টোটালি আজকে একটা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। তোমরা একটু খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও, ঠিক আছে? আমরা আজকে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। এই ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে ব্যাকটেরিয়া সম্পর্কে আসলে কোথা থেকে কিভাবে কি আসলো। প্রথমেই আমরা জানি যে আদিকোষ নিয়ে অনেক পড়ালেখা করছি আমরা। এই আদিকোষ কিন্তু সকল আদিকোষ গঠিত হয়েছে কি নিয়ে? এই ভাইরাস আর ব্যাকটেরিয়া নিয়ে। ওকে, আমি একটু আলোচনাটা করে আসি, তাইলে আই থিঙ্ক তোমাদের জন্য সুবিধা হবে। ভাইরাস আর ব্যাকটেরিয়া নিয়ে। এখন আদিকোষের বৈশিষ্ট্য যদি তুমি জেনে থাকো তাইলে কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য প্রায় 70% তোমার জানা হয়ে যাবে। কি করে? আমি একটু তাহলে আলোচনা করি। আদিকোষটা নিয়ে যখন আলোচনা করছিলাম, রিমাইন্ড করো, আদিকোষকে আমরা বলেছিলাম একটা ল্যাটিন টার্ম প্রোক্যারিওটিক বলে একটা শব্দ আছে, প্রোক্যারিওটিক। এই প্রোক্যারিওটিক শব্দটা একটা ল্যাটিন শব্দ। এটাও কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রায়ই দেয় যে প্রোক্যারিওটিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে। সবাই যেহেতু এটা ইংরেজি টার্মের মতো দেখতে, সবাই কিন্তু ক নম্বর অপশন থাকবে কিন্তু ইংরেজি, 90% স্টুডেন্ট দেখাবে কিন্তু ইংরেজি শব্দ থেকে এসেছে, বাট এটা একটা ল্যাটিন টার্ম। আচ্ছা, এই ল্যাটিন টার্মটা ভাঙলে কি পাই আমরা একটু দেখো। এখানে এই যে পুরো শব্দের অর্থ হচ্ছে আদি, এবং ক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে কোষ। ওকে, তোমরা একটু মনে করে দেখো, এই আদিকোষ আর প্রকৃত কোষ দুইটাই আমরা ভাগ করেছিলাম, মানে ডিভাইডেড করছিলাম কিসের উপর ডিপেন্ড করে? একটা নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে। আমি বলেছিলাম একটা নিউক্লিয়াসের 4টা পার্ট থাকে, সবাই জানো, বাচ্চাদের পড়ালেখা। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর ক্রোমাটিন তন্তু। এর ভিতরে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল একটা পার্ট। কেন ভাইটাল পার্ট? কারণ এই আদিকোষ আর প্রকৃত কোষ মূলত ভাগ করা হয়েছে এইটার উপর ডিপেন্ড করে। কারণটা দেখো, আমরা সব জায়গায় পড়তে গেলে লিখি যে নিউক্লিয়াস সুগঠিত নয়। আদিকোষের ক্ষেত্রে কি লিখি? নিউক্লিয়াস সুগঠিত নয়। আমাদেরকে কিন্তু আগে বুঝতে হবে যে কেন সুগঠিত নয়, এই কথাটার মিনিং কি বোঝাচ্ছে। কারণটা বোঝাচ্ছে এদের নিউক্লিয়াস আছে, নেই এমন কোনো কথা না, অবশ্যই আছে। বাট নিউক্লিয়াসের যে 4টা পার্ট, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু, এই 4টার মধ্যে মোস্ট দুইটা ভাইটাল পার্ট নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন, এই দুইটা নাই। কি বুঝাইলাম? নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন নাই। তাইলে আমি কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া দুইটার ক্ষেত্রে প্রথমে বলতে পারি এদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত নয়। কারণটা হচ্ছে এখানে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস নাই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও, তারপর আমরা আবার আলোচনায় যাচ্ছি। আচ্ছা,
তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট গেল। এরপরে যাচ্ছি আমরা যে দেখো আদিকোষের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে এদের কোনো সাইটোপ্লাজমিক অর্গানেলস নাই। কি পড়ছিলাম? সাইটোপ্লাজমিক অর্গানেলস, সাইটোপ্লাজমিক অর্গানেলস অর্থাৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এদের নাই। অর্থাৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে কি বুঝাই আমরা? যতগুলো অঙ্গাণু আছে, ফর এক্সাম্পল ড্যাট, ক্লোরোপ্লাস্ট, তুমি বলতে পারো রাইবোজোম, তুমি বলতে পারো গলগি বডি, তুমি বলতে পারো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তুমি বলতে পারো লাইসোজোম, তুমি বলতে পারো লাইপোকন্ড্রিয়া, ডিকটায়োসোম, ইডিওসোম, যত কিছুই আছে না কেন পৃথিবীতে সকলগুলোকে সাইটোপ্লাজমিক অর্গানেলস। এখন কথা হচ্ছে আমি বলেছি কোন সাইটোপ্লাজমিক অর্গানেলস নাই, বাট একটা অর্গানেলস আছে, রিমাইন্ডার। সেটা কি? সেটা হচ্ছে রাইবোজোম। সেটা কি? রাইবোজোম। আমরা কিন্তু এই রাইবোজোম নিয়েও অনেক অনেক পড়ালেখা করছি, যে রাইবোজোম নিয়ে অনেক ব্যাখ্যা দিচ্ছি প্রথম ক্লাসের দিকে। একটু রিপিট ক্লাস দেখে নিবা, যারা সময় করে পারবা একটু রিপিট ক্লাসটা দেখবা, তাইলে বুঝতে সুবিধা হবে। এখন দেখো তাহলে এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে কি আদিকোষের ক্ষেত্রে অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলতে পারবো যে কোনো অর্গানেলস বা কোনো অঙ্গাণু না থাকা সত্ত্বেও একটা মাত্র অঙ্গাণু থাকা বাধ্যতামূলক, সেটা হচ্ছে রাইবোজোম। কেন? আর একটু ইম্পর্টেন্ট কথা বলি। রাইবোজোম থেকেই কিন্তু তৈরি হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়ালি যে আরআরএনএ এর কথা আমরা সবাই জানি। এই আরআরএনএ কিন্তু এই রাইবোজোম থেকে আমরা ইজিলি তৈরি করতে পারি, এবং এই আরআরএনএ থেকেই কিন্তু একটা ভাইরাস থেকে নতুন করে আরো ভাইরাস তৈরি হচ্ছে, একটা ব্যাকটেরিয়া থেকে আরো নতুন করে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। এগুলো কিন্তু অনেক কথা এখানে আছে, আমরা আস্তে আস্তে দেখবো এটা। আচ্ছা, এখানে আর কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল আদিকোষের? আদিকোষের ডিএনএ নিয়ে একটু কথা বলতে হবে আমার। আদিকোষের ডিএনএ কেমন দেখো, একটু খেয়াল করো। আদিকোষের ডিএনএটা হচ্ছে, যদি কল্পনা করতে হয় তাহলে আগে আমাদের ডিএনএ সম্পর্কে বুঝতে হবে, তারপর ওদের। খেয়াল করো, আদিকোষের ডিএনএ নিয়ে আমরা নেক্সট স্লাইডে করি। দেখো আমি বলতেছি আলোচনা করব ডিএনএ কে একটু পার্থক্যের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আদিকোষ দিব আমরা, আদি, আর একটা হচ্ছে প্রকৃত। প্রকৃত বলতে কাদেরকে বোঝাই? আমি যেমন প্রকৃত কোষ, তুমি একজন প্রকৃত কোষ। তার মানে কি বোঝাচ্ছে? আমাদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ যারা প্রাণী স্বাভাবিকভাবে চলাফেরা করে এরা হচ্ছে প্রকৃত কোষ। কারণটা কি? দেখো এইদের ডিএনএটা কোথায় থাকে? সাধারণত আদিকোষের ডিএনএটা থাকে হচ্ছে নিউক্লিয়াসে, সরি, প্রকৃত কোষের ডিএনএটা কোথায় থাকে? নিউক্লিয়াসে। কারণ কি? তোমাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় ভাইয়া ডিএনএ কোথায় পাওয়া যায়, যদি বলা হয় ডিএনএ কোথায় পাওয়া যায়, ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার করবা কোথায়? অবশ্যই ক্রোমোজোমে পাওয়া যায়। এখন ক্রোমোজোমে যদি পাওয়া যায় থাকে, ক্রোমোজোমটা আবার কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি প্রকৃত কোষের ডিএনএটা সবসময় কোথায় পাচ্ছি আমরা? নিউক্লিয়াসে। বাট তোমরা কি জানো আদিকোষের ডিএনএটা কোথায় থাকে? কেউ যদি বলতে পারো একটু কমেন্ট করে জানাও তো। কেউ যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানাও যে আসলে আদিকোষের ডিএনএটা আমরা কোথায় পাবো। একটু জানাও যে আদিকোষের ডিএনএটা আসলে আমরা কোথায় পাবো। ক্লাসটা কি বেঁধে গেছে? তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছো? হ্যাঁ, ক্লিয়ারলি তো বোঝাই যাচ্ছে। আচ্ছা দেখি, এখন দেখো আদিকোষের ডিএনএটা আসলে পাওয়া যায় সাইটোপ্লাজমে। কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে। ওকে, এবার দেখো প্রকৃত কোষ যারা, তাদের ডিএনএটা সবসময় কেমন হয়? এই যে জাস্ট লাইক দ্যাট, এইরকম, যে এই যে এমন সর্পিলাকার বা দ্বিসূত্রাকার। এটাকে আমরা কি বলতে পারি? সর্পিল আকারের আকৃতি হয়ে থাকে। কিন্তু খেয়াল করো এই আদিকোষের ক্ষেত্রে ডিএনএটা হয় সবসময় এমন গোলাকার অবস্থায়। কেমন? এমন গোলাকার। শুধু গোলাকার বলবো না, এটা থাকে আসলে কুণ্ডলিত অবস্থায় গোলাকার। কেমন দেখো একটু, এই যেমন কুণ্ডলিত অবস্থায় গোলাকার অবস্থায় থাকে। তার মানে বুঝতে পারছো পার্থক্যটা কোথায়? একটা হচ্ছে দ্বিসূত্রাকার, একটা হচ্ছে এভাবে কুণ্ডলিত অবস্থায় গোলাকার। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? এটাকে ডিম্বাকার কিন্তু কুণ্ডলিত অবস্থা, কুণ্ডলিত। ওকে, আচ্ছা, এই যে প্রকৃত কোষ, এদের ডিএনএটা সবসময় থাকে বদ্ধ অবস্থায়, আর আদিকোষের ডিএনএটা সবসময় থাকে মুক্ত অবস্থায়। ঠিক আছে, এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু
তোমার সব জায়গায় এটা বায়োলজির অন্যতম বেসিক হিসেবে কাজ করবে এটা, ঠিক আছে? কেন দেখো, কারণটা হচ্ছে এই যে আদিকোষের এতগুলো বৈশিষ্ট্যের কারণে, এই ডিএনএটার কারণে এই আদিকোষের ডিএনএ কে একটা নির্দিষ্ট নামে ডাকা হচ্ছে, তার নাম হচ্ছে নিউক্লিওয়েড। নাম কি? নিউক্লিওয়েড। বুঝাতে পারছি? নিউক্লিওয়েড, এটা যাতে মাথায় থাকে। ওকে, এটাকে আমরা নাম দিচ্ছি নিউক্লিওয়েড। এটা ক্লিয়ারলি বোঝার ট্রাই করো। আচ্ছা, এরপরে আসতেছি এই বৈশিষ্ট্যগুলো বলতেছি কারণ এগুলো আমাদের কাজে লাগবে এই জন্য। এবার টোটালি চলে যাই আমরা যে ব্যাকটেরিয়ার ভৌত গঠনে চলে যাচ্ছি আমরা। টোটালি আমরা এখন যাচ্ছি কোথায়? ব্যাকটেরিয়ার ভৌত গঠন। একটু খেয়াল করো, ব্যাকটেরিয়ার ভৌত গঠন যখনই আমরা পড়বো মনে রাখবা আদর্শ একটা প্রথমে কিন্তু ব্যাকটেরিয়া নিয়ে কি কি পড়বা একটু খেয়াল করো। প্রথমে তোমরা একটু ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ রিডিং করে দিবা, কারণ এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বিস্তর, কারণ এখান থেকে প্রায় এমসিকিউ এসে থাকে। কি পড়বা? ফর এক্সাম্পলটা তুমি পড়বা যে যেমন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা বলি কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? বারবার আসে ভিব্রিও কলেরি, একটা জাস্ট লাইক দ্যাট এমন কমা আকৃতির ব্যাকটেরিয়া, ঠিক আছে? এগুলো একটু দেখবা যে কোনটার আকৃতি কেমন। যেমন তুমি দেখবা ব্যাসিলাস আলবাস, মানে ব্যাসিলাস পয়েন্টটা পড়বা। তোমরা একটু সারসিনা নিয়ে একটু রিডিং দিবা। তোমরা একটু পড়বা হচ্ছে যেমন স্পাইরিলাম কোনটা, বহুরূপী আকৃতির ব্যাকটেরিয়া কোনটা, এটা খুব ইম্পর্টেন্ট। বহুরূপী আকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম। কোনটা ভাইয়া? রাইজোবিয়াম, যেটা একটা বহুরূপী আকৃতির ব্যাকটেরিয়া, এটা কিন্তু পড়তে হবে তোমাদেরকে। আচ্ছা, এরপরে যদি পড়ো যে ফ্লামেন্টাস পড়বা, তবে বিশেষ করে বহুরূপী, বর্গাকৃতির, কমা আকৃতির, এইগুলো কিন্তু অবশ্যই তোমাকে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমাদের যদি ব্যাকটেরিয়ার ভৌত গঠন পড়তে হয়, ব্যাকটেরিয়ার ভৌত গঠনে প্রথমেই পড়তে হবে আমাদের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সম্পর্কে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি কি আছে একটু খেয়াল করি। প্রথমেই আমরা জানি একটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান আমরা জানি যে একটা মিউকোপ্রোটিন, যেটাকে আমরা পেপটিডোগ্লাইকেন বলি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি পাবো? একটা মিউকোপ্রোটিন পাবো। এই মিউকোপ্রোটিনটাকে আমরা বলতেছি এখানে কি পাবো? মিউকোপ্রোটিনের একসাথে অনেকগুলো বসে তখন এটাকে আমরা বলতে পারি পেপটিডোগ্লাইকেন। পেপটিডোগ্লাইকন। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে আপনি যে পেপটিডোগ্লাইকন বলতেছেন এটা আসলে কোথা থেকে পেলেন? মনে করে দেখো আমরা পেপটাইড বন্ড সম্পর্কে অনেক পড়ছি। একটা তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড যেটা একসাথে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলতেছি? পেপটিডোগ্লাইকন। কিন্তু এই পেপটিডোগ্লাইকন আসলে কোথা থেকে এসেছে? দেখো, অনেকেই ভাববে যে পেপটাইড কথাটা পড়ছি আমিষের ক্ষেত্রে বা প্রোটিনের ক্ষেত্রে, তাহলে পেপটিডোগ্লাইকনও সাধারণত হওয়ার কথা কি? অবশ্যই হয়তো আমিষ হওয়ার কথা, বাট ভুল। এই পেপটিডোগ্লাইকন মানে হচ্ছে কার্বোহাইড্রেটের পলিমার। এটাকে কি বলি আমরা? কার্বোহাইড্রেটের পলিমার। পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন যে পেপটিডোগ্লাইকন আসলে কিসের পলিমার? প্রোটিন, লিপিড, না হচ্ছে কার্বোহাইড্রেট? রিমাইন্ডার, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, এখানে পেপটিডোগ্লাইকানের সাথে কিছু পরিমাণ মুরামিক অ্যাসিড আর টিকোয়িক অ্যাসিড পাওয়া যায়। কি পাওয়া যায়? মুরামিক প্লাস টিকোয়িক অ্যাসিড পাওয়া যায়। বুঝতে পারছি আমি? মুরামিক অ্যাসিড আর টিকোয়িক অ্যাসিড পাওয়া যায়, এটা কিন্তু মাথায় থাকতে হবে। আচ্ছা, এরপরে আমাদেরকে মনে রাখতে হবে এখানে আর এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সবসময় লাইসোজাইম এনজাইম দ্বারা এটা কি হয়? বিনষ্ট হয়, অর্থাৎ কি নষ্ট হয়ে যায়। আমি যদি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ভাঙতে চাই, কি দ্বারা ভাঙতে হবে? লাইসোজাইম দ্বারা আমাদেরকে ভাঙতে হবে। ওকে, বুঝাইতে পারছি? এখানে কোষ প্রাচীর নিয়ে আমাদের আর কিছু পড়ার দরকার নাই, এখানে শেষ। আচ্ছা, এবার আসি ব্যাকটেরিয়ার ভৌত গঠনের 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ক্যাপসিউল। এই ক্যাপসিউলটা কি যদি সংক্ষেপে বোঝাইতে হয়, এই কোষ প্রাচীর, ধরলাম এটা কোষ প্রাচীর ব্যাকটেরিয়ার, এইটা ধরে নাও এই যে এটা যদি ব্যাকটেরিয়া হয়ে থাকে, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা যদি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হয়, এই কোষ প্রাচীরকে ঘিরে যখন আরো বেশি পরিমাণ কার্বোহাইড্রেট যুক্ত হতে থাকবে এর ভিতর দিয়ে, তখন এটাকে আমরা বলবো যে আরো বেশি পরিমাণ কি আসতেছে? কার্বোহাইড্রেটের পলিমার জমা হচ্ছে বা পেপটিডোগ্লাইকেন জমা হচ্ছে। জমা হয়ে যে স্তরটা তৈরি করে, এই স্তরটার নামই হচ্ছে ক্যাপসুল। আই থিঙ্ক ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হতে পেরেছো। ওকে, আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, এখানে আমরা এটা মনে রাখতে হবে,
এই ক্যাপসুলকে স্লাইম স্তরও বলা হয়। ক্যাপসুলকে কি বলা হয়? স্লাইম স্তরও বলা হয়। আমাদের ক্যাপসুল নিয়ে আর কোনো কিছু পড়ার নাই, শেষ। ক্যাপসুল নিয়ে কিছু পড়বো না। এরপরে আসি ফ্লাজেলা। এই ফ্লাজেলা থেকে কিন্তু মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এবারও রিটেন পরীক্ষা এসেছিল। রিটেন পরীক্ষায় তোমাদের ক্ষেত্রে, তোমাদের সময় যারা সেকেন্ড টাইম আসতো, তোমাদের ফার্স্ট টাইমের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছিল ফ্লাজেলা আর পিলির মধ্যে পার্থক্য। তার মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো। এই ফ্লাজেলা দিয়ে তোমাদেরকে প্রথমে পড়তে গেলে মনে রাখতে হবে যে এই ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা চলনাঙ্গ হিসেবে কাজ করে, এবং এই ফ্লাজেলাতে ফ্লাজেলিন নামক একটা প্রোটিন কাজ করে। কি নামে? এই যে ফ্লাজেলিন নামক, ঠিক আছে, এই ফ্লাজেলিন নামক একটা প্রোটিন কাজ করে এখানে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ফ্লাজেলিন নামক একটা প্রোটিন এখানে কাজ করতেছে। একটা ফ্লাজেলামের 3টা অংশ থাকে। পরীক্ষা আসার মতো কোশ্চেন যে একটা ফ্লাজেলামে কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটার নাম হচ্ছে সূত্র, সংক্ষিপ্ত হুক আর ব্যাসাল বডি। কি নাম? ফ্লাজেলাই 3টা পার্ট থাকে, সূত্র, ফ্লাজেলাম, আর একটা কি ব্যাসাল বডি প্লাস ব্যাসাল বডি। এই 3টা পয়েন্ট কিন্তু থাকবে এখানে। এই ব্যতীত ফ্লাজেলাম নিয়ে আমার আর নতুন কোনো কিছু বলার নেই, তোমাদেরও কোনো কিছু পড়ার দরকার নেই। এইটুকু পড়লেই আপাতত এনাফ। তবে ফ্লাজেলার লাস্ট একটা জিনিস পড়বা, অবশ্যই বলে দিচ্ছি এটা অলরেডি, যে একটা ফ্লাজেলা সবসময় ব্যাকটেরিয়ার চলনাঙ্গ হিসেবে কাজ করে। শেষ। এখানে আর কোনো কিছু আমার পড়ার নাই। এখানে আমারও পড়া লাগবে না, পড়ানো লাগবে না, তোমার আর বেশি কিছু পড়া লাগবে না এরপরে। আচ্ছা, এরপরে আসো আমাদেরকে, এরপরে যদি একটু বেশি কিছু দেখতে হয় তাহলে পিলি নিয়ে একটু পড়বো। পিলি নিয়ে, ওকে, পিলি নিয়ে একটু বলবো। ওকে, এই পিলি নিয়ে আমরা একটা কথা বলবো, যেখানে পিলিন নামক এক ধরনের প্রোটিন দ্বারা তৈরি। পিলি সবসময় কি একটা পিলিন নামক প্রোটিন দ্বারা এখানে তৈরি হতে থাকে। পিলিন নামক কি আছে? প্রোটিন। আমি বলেছি যে প্রোটিন সবসময় মনে রাখবা এমন একটা জিনিস, যে কোনো কিছুর গঠনের ক্ষেত্রে প্রোটিন কাজ করে থাকে। আমি তোমাদের প্রোটিনকে ভাঙলে ওটাও দেখাইছি, যে একটা প্রোটিন যেটা অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, যেমন প্রোটিন একটা জটিল খাদ্য, জটিল জিনিস, যেটাকে আমরা ভাঙলে কি পাবো? এ ফর অ্যামাইনো অ্যাসিড পাবো। এবং এও দেখাইছি এই অ্যামাইনো অ্যাসিড একটা পলিপেপটাইড চেনের মাধ্যমে, কিসের মাধ্যমে? পলিপেপটাইড চেনের মাধ্যমে একটা প্রোটিন তৈরি হয়ে থাকে। এবং এই পলিপেপটাইড চেনটা অবশ্যই কি বলেছি, যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একসাথে হবে, তারপর একটা পলিপেপটাইড চেন তৈরি হবে। তার মানে কি? এই পলিপেপটাইড চেনটাই কিন্তু তোমার দেহের গঠন, আমার দেহের গঠন, একটা মানব কঙ্কাল তৈরি, ইভেন সামান্যতম ভাইরাস বা ব্যাকটেরিয়া এদের আকার আকৃতি তৈরিতেও সাহায্য করতেছে। তার মানে বুঝতে পারতেছো, এই প্রোটিন নিয়ে কিন্তু তোমাদের সব জায়গায় আগে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। এ বাদে ভাইরাসে দেখবা যে প্লাজমা মেমব্রেন, মেসোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম, এগুলো অনেক কথা আছে। এইগুলো বাকিগুলো রিডিং দিবা। মূল পয়েন্ট হচ্ছে আমাদের ফ্লাজেলা, পিলি, তোমার হচ্ছে স্লাইম স্তর যেটাকে আমরা বলতেছি, তোমার হচ্ছে ক্যাপসুল, আর হচ্ছে কি আমাদের প্রথমে কোষ প্রাচীর। এই পয়েন্টটা পড়লে আমাদের এনাফ, আর কোনো কিছু এখান থেকে পড়া লাগবে না। বাকিগুলো সুন্দর করে রিডিং দিবা 2-1টা এমসিকিউ এর জন্য। আচ্ছা, আর একটা কথা, লাস্ট কথা বলবো, সেটা হচ্ছে ভাইরাসের প্লাস্টিড নিয়ে। মজার বিষয় কি জানো? আমি আজকে পড়ানোর একটু আগেই আমি প্লাস্টিড নিয়ে কথা বলছি। সরি, প্লাস্টিড না, প্লাজমিড। এটাকে আমরা কি বলবো? প্লাজমিড। ভাইরাসের প্লাজমিড নিয়ে কথা বলতে হবে। ওকে, ভাইরাসের প্লাজমিড লিখে রাখো। এটা হচ্ছে 5000% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বা ইম্পর্টেন্ট একটা টপিক, ভাইরাসের প্লাজমিড। ভাইরাসের প্লাজমিডটা কি দেখো, একটু আগে যেটা আমরা নিউক্লিয়েট নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্লাজমিড। অর্থাৎ কি দেখো, একটা ভাইরাসের ভিতরে, সরি একটা ব্যাকটেরিয়ার ভিতরে কি থাকে? তোমার যে বৃত্তাকার একটা ডিএনএ থাকে। এই বৃত্তাকার ডিএনএটা কোথায় অবস্থান করে? সাইটোপ্লাজমে। কেমন অবস্থায় থাকে? কুণ্ডলিত অবস্থায়। কেমন অবস্থায় থাকে? মুক্ত অবস্থায়। এটাকে আমরা একটু আগে নাম দিছিলাম নিউক্লিয়েট। কি নাম দিছিলাম? নিউক্লিয়েট। সকল আদি কোষের ক্ষেত্রে, আমার কথা বুঝো কিন্তু, কথা মাথায় ঢুকায়ও। অর্থাৎ কি বললাম আমরা? সকল আদি কোষের ক্ষেত্রে যখন এই ধরনের বৈশিষ্ট্য দেখা যাবে তখন এদেরকে আমরা বলবো নিউক্লিয়েট। কোন ধরনের বৈশিষ্ট্য? কার ক্ষেত্রে? ডিএনএ এর বৈশিষ্ট্য। কার ক্ষেত্রে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। যখন এটা এই ধরনের কাহিনী হবে তখন সেটাকে আমরা নাম বলবো প্লাজমিড। তখন এটার নাম কি বলবো? প্লাজমিড। আই থিঙ্ক এখানে আর তোমার কোনো কিছু
টেনশন নিয়ে পড়ার কোনো প্রয়োজনীয়তা আমি আর দেখতেছি না। আচ্ছা, এবার দেখো আমরা দ্বিবিভাজন পদ্ধতিতে কিভাবে ব্যাকটেরিয়া বংশবিস্তার করে সেটা আমরা দেখাবো। দ্বিবিভাজন পদ্ধতি যদি বুঝতে হয় তোমাকে সহজ ভাষায়, দ্বিবিভাজন বা বাইনারি ফিউশন, কি বললাম এটাকে ইংরেজিতে আমরা বলি বাইনারি ফিউশন। এই দ্বিবিভাজন বা বাইনারি ফিউশন নিয়ে যদি তোমাকে কথা বলতে হয়, মনে রাখবা দ্বিবিভাজন বা বাইনারি ফিউশনে তোমাকে অবশ্যই পড়তে হবে আগে অ্যামাইটোসিস সম্পর্কে। কি সম্পর্কে পড়তে হবে? অ্যামাইটোসিস সম্পর্কে। সোজা বাংলায় অ্যামাইটোসিস কি হয়? এটা একটা সাইটোপ্লাজম, এটা একটা নিউক্লিয়াস, পরিবেশে চাপ প্রদান করলো, চাপ প্রদান করার পরে এটা ডাম্বেল শেপ নিল। যখন ডাম্বেল শেপ নাই, ভিতরে নিউক্লিয়াসটাই এমন ডাম্বেল শেপ নাই, যখন আরো এটার উপরে চাপ প্রদান করব তখন বলে যে বাড়ির বউয়ের মতো আচরণ, তুমি থাকো তোমার মতো, আমি থাকি আমার মতো। তখন কি করে? তখন এই যে সাইটোপ্লাজমটা একদিকে চলে যায়, এই সাইটোপ্লাজমটা একদিকে চলে গেছে, নিচের এই সাইটোপ্লাজমটা এদিকে চলে এসেছে। নিউক্লিয়াস কি বসে থাকবে? না, নিউক্লিয়াসও ঠিক একই রকম কাহিনী করবে। নিউক্লিয়াস দুই দিকে সেম টু সেম হুবহুব কাহিনী, যে তোমার ডিএনএটা মাঝখানের এই যে নিউক্লিয়াসটা ছিল না, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গিয়ে এই নিউক্লিয়াসটা না বলে আমরা এই নিউক্লিয়াসটাকে আমরা ডিএনএ হিসেবে কল্পনা করব, ডিএনএ কে ভাগ করব। পরিবেশের চাপ প্রদান করলো, নির্দিষ্ট টাইম পরে এরা মাঝখান থেকে সাইটোপ্লাজমটা এখানে কি হিসেবে কাজ করবে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এখানে কোষ প্রাচীর হিসেবে কাজ করবে। এই কোষ প্রাচীরটাও ভেঙে যাবে, ডিএনএটাও ভেঙে যাবে, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, আর কিচ্ছু না, এখানে আর কোনো কিচ্ছু না। ওকে, এখানে আর কোনো কিচ্ছু নিয়ে কথা বলার নাই আমাদের। আচ্ছা, এরপরে আসো আমরা আলোচনা করব ভাইরাসের মুকুলোদ্গম নিয়ে। ঠিক আছে, ভাইরাসের মুকুলোদ্গম নিয়ে যদি পড়ালেখা করতে হয়, আমরা মনে রাখবো যে ভাইরাসের মুকুলোদ্গম মূলত মুকুল সৃষ্টিতে সাহায্য করে। কি সৃষ্টিতে সাহায্য করে? মুকুল সৃষ্টিতে। এইটুক পড়লে আমাদের এনাফ, এখান থেকে বেশি কিছু পড়বো না। সবসময় মনে রাখবো ভাইরাসের মুকুল সৃষ্টিতে। যদি বলা হয় ভাইরাসের কুড়ি, আমরা যে কুড়ি বলি, যে মুকুলকে অনেক সময় গ্রামের সাথে কুড়ি বলি, যে কুড়ি এসছে, হ্যাঁ ফুলের কুড়ি এসছে ফুল ধরার আগে, তাহলে এই কুড়ি সৃষ্টিতে কোন বিভাজন কাজে লাগে? মুকুলোদ্গম। আর কিচ্ছু দরকার নেই আমার, আর কিচ্ছু জানার দরকার নেই এখান থেকে। আচ্ছা, ভাইরাসের অযৌন জনন। ভাইরাসের অযৌন জননকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে গনিডিয়া আর একটা হচ্ছে তোমার অ্যান্ডোস্পোর। এই গনিডিয়ার ক্ষেত্রে উদাহরণ মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়া, এই গনিডিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া নিজে আলাদা হিসেবে একটা আত্মপ্রকাশ করে। উদাহরণ মনে রাখতে হবে, এই গনিডিয়ার ক্ষেত্রে তোমার কাজ করে লিউকোথিরিস নামে এক ধরনের ব্যাকটেরিয়া। লিউকোথিরিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া বিশেষ ক্ষেত্রে এখানে কাজ করে। আর অ্যান্ডোস্পোরের ক্ষেত্রে মনে রাখবা ব্যাসিলেসি। অ্যান্ডোস্পোরের ক্ষেত্রে ব্যাসিলেসি। এই দুইটা ব্যাকটেরিয়া বিশেষভাবে কাজ করে এখানে। এটা মনে রাখতে পারলে এনাফ, আর কিছু তোমাদের জানা লাগবে না। বেশি কিছু পড়ে মাথাটা হ্যাং করো না, যতটুকু প্রয়োজন ততটুকু পড়ো। ভার্সিটিতে সেই চান্স পাই আমার, যার বোঝা উচিত যে আমার এতটুকু প্রয়োজন, আমাকে এতটুকু এই জায়গাটাকে পড়তে হবে। বেশি পড়ে যতটুকু প্রয়োজন ততটুকুই পড়া হয় না, কিন্তু জাস্ট মেন পয়েন্টগুলো যাতে তোমার অবশ্যই মাথায় থাকে। আর তারপর একই ক্লাস কিন্তু আমাদের দুইবার করে রিপিট হবে, তখন যা 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 কোশ্চেন থাকবে আগে কোশ্চেন নিব তোমাদের কাছ থেকে, তারপর আমরা হচ্ছে নেক্সট যখন দ্বিতীয়বার ক্লাস করব তখন কিন্তু আবার রিপিট করব আমরা। মনে থাকে যেন এটা, এখন থেকে পড়ালেখা সেইভাবে করো। আচ্ছা, যৌন জনন নিয়ে, সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে, কনজুগেশন নালীপথে কি হয় জাস্ট একবার রিডিং দিবা। আমাদের এখানে কিছু বলেন ব্যাকটেরিয়ার উপকারিতা। আমার মনে হয় না ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে আমাদের আলাদা করে কিছু বলার দরকার। একটা জিনিস পড়বো আমরা এখন, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন বলতে কি বুঝি। এখন পড়বো আমরা একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন বলতে কি বুঝি। ট্রান্সফরমেশন আর একটা কি ট্রান্সডাকশন বলতে আমরা আসলে কি বুঝি, ঠিক আছে, এটা আমরা একটু দেখব। সবাই একটু নোট ডাউন করো, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন বলতে আর আসলে আমরা কি বুঝি। ঠিক আছে, এটা একটু রিমাইন্ড করো, তারপর আমরা রিপিট করতেছি। ঠিক আছে,
এটা একটু নোট ডাউন করো, ট্রান্সফরমেশন বা ট্রান্সডাকশন খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, ধরে নিলাম আমি একটা ব্যাকটেরিয়া নিয়েছি, এটা হচ্ছে সেই ব্যাকটেরিয়া, ঠিক আছে। তার মানে এই ব্যাকটেরিয়ার নাম দিচ্ছি আমরা গ্রহিতা ব্যাকটেরিয়া, মানে গ্রহণকৃত একটা ব্যাকটেরিয়া। ওকে, আর এই একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াতে সাধারণত আমরা ব্যাকটেরিয়ার ডিএনএ নিয়ে কল্পনা করতেছি, এই জন্য বৃত্তাকার আকৃতি দিচ্ছি। যদি শুধু ব্যাকটেরিয়া বলি তখন আমরা কিন্তু ব্যাকটেরিয়াকে আলাদাভাবে এইভাবে আঁকিয়ে নেব আমরা ব্যাকটেরিয়াকে। ওকে, আচ্ছা দেখো, যেটা বোঝানোর জন্য বলতেছি সেটা আগে বোঝো। এটা হচ্ছে পরিবেশের বাইরের একটা ব্যাকটেরিয়া, হতে পারে এটা মৃত কোনো একটা ব্যাকটেরিয়া, মৃত কোনো একটা ব্যাকটেরিয়া। এখন কথা হচ্ছে এই মৃত কোনো ব্যাকটেরিয়ার একটা ডিএনএ, এই ব্যাকটেরিয়াতে কি আছে? ডিএনএ আছে, এতেও কি আছে? ডিএনএ আছে। বাট প্রত্যেকটা ব্যাকটেরিয়া চাই তার ডিএনএ কে পৃথিবীতে রেখে তারপর মৃত্যুবরণ করতে। তাহলে ব্যাকটেরিয়া কি করে? যদি মৃত কোনো ব্যাকটেরিয়ার ডিএনএটা যদি পরিবেশ থেকে, অর্থাৎ পরিবেশ থেকে কোনো আসা একটা ব্যাকটেরিয়া, যদি আমি যে ব্যাকটেরিয়া নিয়েছি এই ব্যাকটেরিয়ার ডিএনএর ভিতরে তার ডিএনএটা প্রবেশ করাই দেয়, তখন সেটাকে আমরা বলবো ট্রান্সফরমেশন। অর্থাৎ একটা ব্যাকটেরিয়াতে কি হয়েছে? ট্রান্সফরমেশন হয়েছে। বোঝাতে পারছি? অর্থাৎ সোজা বাংলায়, আমি নিজে একটা ব্যাকটেরিয়া, আমি ধরলাম আমি একটা ব্যাকটেরিয়া, আমার পাশে আর একটা ব্যাকটেরিয়া আছে যেটা পরিবেশ থেকে আসতেছে, কিন্তু আমি ওই ব্যাকটেরিয়াটাকে নিতে চাইনি, কিন্তু ওই ব্যাকটেরিয়া কি চাইবে? যে তার ডিএনএটা আমার দেহের ভিতরে প্রবেশ করাই দিতে। এখন তার ডিএনএটা যদি কোনো কারণে আমার দেহের ভিতরে প্রবেশ করে দেয়, এই ধরনের কাহিনীটাকে বলা হয় ট্রান্সফরমেশন। কাদের ট্রান্সফরমেশন? ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে? একটু সবাই দেখো ভালোভাবে। আচ্ছা, ট্রান্সডাকশনটা কি? ট্রান্সডাকশনটা হচ্ছে, আমরা ফাজ ভাইরাস নিয়ে কথা বলছি, ফাজ ভাইরাসের কথা সবাই জানি, একই রকম কাহিনী, বাট কোন একটা ফাজ ভাইরাস থেকে আসা তোমার হচ্ছে ডিএনএটা, বা যেটাকে আমরা বলি জিনোম, ডিএনএর আর একটা ফরমেশন হচ্ছে কি? জিনোম। এই ফাজ ভাইরাস থেকে আগত কোনো জিনোম যদি পরিবেশের কোনো একটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে যায়, তখন সেই ধরনের কাহিনীটাকে আমরা বলবো, বা এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলবো ট্রান্সডাকশন প্রক্রিয়া। ক্লিয়ার? ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন এক খাঁটি বাংলায় একটা ক্লিয়ার করি। খাঁটি বাংলা হচ্ছে, একটা ব্যাকটেরিয়াকে আমি নিজে নিব, পরিবেশ থেকে কোনো আসা একটা ব্যাকটেরিয়া ডিএনএটা যদি এই ব্যাকটেরিয়ার ভিতরে, আমি যে ব্যাকটেরিয়াটা নিয়েছি এটার ভিতরে যদি প্রবেশ করে তার ডিএনএটা, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। কিন্তু ঠিক তার ব্যতিক্রম হচ্ছে কি, ফাজ ভাইরাস থেকে আগত একটা জিনোম বা ডিএনএ যদি পরিবেশের কোনো একটা ব্যাকটেরিয়ার ভিতরে তার ডিএনএটা প্রবেশ করাই দেয়, সেটাকে আমরা বলবো ট্রান্সডাকশন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটিতে ফাজ ভাইরাসের ক্ষেত্রে নিচের কোন ধরনের কাহিনী ঘটে? ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, কমপ্লিকেশন, আর একটা দিয়ে দিল তোমার হচ্ছে রেপ্লিকেশন। তখন তোমাকে অ্যান্সার করতে হবে। এটা কিন্তু তখন পরীক্ষার হলে কি মনে হবে জানো? এগুলো দিয়ে দেবে ইংলিশ টার্মে। যখন ইংরেজি টার্মে দিয়ে দিবে তখন ভাববা চারটা অপশন থেকে, আরে এগুলো আবার কোথা থেকে আসলো, এটা তো জীবন চোখেই দেখি নাই। ক্লিয়ার দ্যাট? সো আমাদের ব্যাকটেরিয়ার ভৌত গঠন বা রাসায়নিক গঠন নিয়ে আমাদের আর কোনো কিছু পড়া নাই। ব্যাকটেরিয়ার উপকারিতা, আমি মনে করি না যে ব্যাকটেরিয়ার উপকারিতা তোমাদেরকে এখন রিডিং পড়ানো লাগবে বই দেখে দেখে, যে ব্যাকটেরিয়া আমাদের এই উপকার করছে ওই উপকার। শুধু তোমরা এখান থেকে কি করবা, যে তোমাদের মেন বই আছে, মেন বই থেকে এখানে এমসিকিউ পড়বা। কি এমসিকিউ আমি তোমাদেরকে একটু দেখাই দিই। ধরে নিলাম তোমাদেরকে বলা হলো যে যেমন প্রতি বছরে আসে কিন্তু এই কোশ্চেন, যে নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়াটা কাজে লাগে বা কোন ব্যাকটেরিয়াটা উপকারী। তাহলে অবশ্যই আমরা জানি অ্যাজোটোবক্টার, সিউডোমোনাস, ক্লোস্ট্রোবিডিয়াম, রাইজোবিয়াম, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে। তাহলে তোমাদের এই ব্যাকটেরিয়াগুলোর নাম মনে রাখতে হবে, ছোট্ট করে নোট ডাউন করবা যখন পড়বা, যে নাইট্রোজেন সংবন্ধন দিয়ে বিসর্গ একটা চিহ্ন দিলা, সেমিকোলন একটা দিলে, দিয়ে তুমি তারপর এই চারটা ভাইরাসের নাম করে ফেললে, সরি ব্যাকটেরিয়ার নামটা করে ফেললে, এনাফ। এখান থেকে যে আজীবন মুখস্থ, এই 3 পেজ মুখস্থ করতে আজীবন কাজে লাগাবা, এর কোনো মানে নেই। 10 মিনিট থেকে 15 মিনিট টাইম নেওয়া, জাস্ট নোট ডাউন করবা, শেষ। এইটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা দিয়ে তোমাদের শেষ করা হবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব এখন হচ্ছে ম্যালেরিয়া পরজীবী নিয়ে। আমরা পরে আলোচনা করব, ম্যালেরিয়া পরজীবী নিয়ে আলোচনা করব পরে, না আলোচনা করেই দিই আমরা ম্যালেরিয়া পরজীবী নিয়ে, ঠিক আছে? আচ্ছা, না ম্যালেরিয়া পরজীবী একটু আমরা নোট ডাউন করে করে পড়বো, তো এই জন্য ম্যালেরিয়া পরজীবী নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। আজকে আমরা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? ম্যালেরিয়া পরজীবী একটু কঠিন জিনিস,
আমরা সময় নিয়ে এটা নোট ডাউন করে করে তারপর আলোচনা করব আমরা এটা। ওকে, আচ্ছা আমরা একটু আলোচনা করি তাইলে। আমাদের হচ্ছে রিমাইন্ড করি আমরা আসলে আমাদের ক্লাস রুটিনটা একটু ফলো করি, যে আসলে আমাদের অধ্যায়ে কিভাবে কিভাবে আগানোর কথা ছিল, এগোয় যাওয়ার কথা ছিল, আমরা একটু খেয়াল করি। আমাদের কোষ ও কোষের গঠন নিয়ে কথা হয়েছে, কোষ বিভাজন নিয়ে কথা হয়েছে, আমরা আজকে অণুজীব নিয়ে কথা বললাম, অণুজীব নিয়ে কথা বললাম। আচ্ছা একটা সেকেন্ড, আমার একটা ফোন এসছে। আম্মু আমি ক্লাসে আছি। তাইলে আমরা বুঝতে পারতেছি, তাহলে আমরা এখন দেখো খেয়াল করো যে অণুজীব নিয়ে আলোচনা করছি, এরপরে আছে আমাদের প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। ওকে, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিস্থিতি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। প্রাণীর বিভিন্নতা। আচ্ছা ম্যালেরিয়া নিয়ে কেন বললাম না, কারণ ম্যালেরিয়া নিয়ে যখন আমরা পড়বো, ম্যালেরিয়াটা তোমরা নিজের রিডিং দিবা, ঠিক আছে, আমি একটা যখন নেক্সট দিন বলে দিব যে এমন যে অমুক দিন আমরা ম্যালেরিয়া পড়বো, আগে থেকে আমি নিজে তৈরি করা শীটটা আগে তোমাদের মেসেঞ্জারে আমি পাঠিয়ে দেবো, ওটা তোমরা রিডিং রাখবা এবং তোমরা তোমাদের সামনাসামনি রাখবা, দেন আমরা কি করব এই ম্যালেরিয়া নিয়ে পড়বো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা আমরা প্রাণীর বিভিন্নতাতে যাচ্ছি। প্রাণীর বিভিন্নতা, প্রাণীর বিভিন্নতা নিয়ে পড়তে গেলে প্রথমে আগে জানতে হবে যে প্রাণীর বিভিন্নতা বলতে আমরা কি বুঝি। প্রাণীর বিভিন্নতা কোথা থেকে আসে? প্রজাতি থেকে আসে। কোথা থেকে? প্রজাতি থেকে আসে। আমি যদি তোমাদেরকে এখন প্রজাতি সম্পর্কে বলতে বলি, বলো তো প্রজাতি কি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ভার্সিটিতে ওঠা যারা ভার্সিটিতে পড়ো মানে এখন পড়া চলমান অবস্থায় আছে, যারা রানিং স্টুডেন্ট, তারাও প্রজাতি সম্পর্কে পারফেক্ট একটা সংজ্ঞা দিতে পারবে না। তারাও একটা প্রজাতি সম্পর্কে পারফেক্ট একটা সংজ্ঞা দিতে পারবে না। প্রজাতি একটা জিনিস, যেটা আজকে ক্লিয়ার হও, দুইটা ওয়ার্ডে আমরা প্রজাতি শেষ করবো, সরি দুইটা ওয়ার্ড বলতেছি, মানে দুইটা ভাগে। প্রথম ভাগ হচ্ছে প্রজাতি হতে গেলে তাকে একদল জীব গোষ্ঠী হতে হবে। কি হতে হবে? তাকে একদল জীব গোষ্ঠী হতে হবে। ওকে, প্রজাতি হতে গেলে তাকে একদল জীব গোষ্ঠী হতে হবে, একদল জীব গোষ্ঠী। প্রজাতি মানে তারা একদল জীব গোষ্ঠী। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শুধু একদল যে জীব গোষ্ঠী হলেই প্রজাতি হিসেবে বিবেচনা হবে তা না, তাকে পৃথিবীতে থাকা অবস্থায় তাকে উর্বর সন্তান জন্মদান করতে হবে। তাকে কি করতে হবে? উর্বর সন্তান জন্মদান করতে হবে। উর্বর সন্তান জন্মদান করতে হবে। পয়েন্ট বুঝাইতে পারছি? তাহলে কি পৃথিবীতে একদল জীব গোষ্ঠী তারা যদি পৃথিবীতে বসবাসরত অবস্থায় থাকে এবং তারা উর্বর সন্তান জন্মদান করে, তখন তাকে কি বলবো আমরা? এই প্রজাতি বলবো। প্রশ্ন হতে পারে উর্বর সন্তান আবার কি? ভাই উর্বর জমি শুনছি, উর্বর সন্তান তো শুনে নাই। উর্বর সন্তান বলতে এখানে বোঝাচ্ছে এটা যে উর্বর জমি দিয়ে উদাহরণ দিই, উর্বর জমিতে কি হয়? তুমি যাই ফসল ফলাও তাই কি হয়? তাই সেটা মাটিতে খুব সুন্দরভাবে ফলে। ঠিক উর্বর সন্তান বলতে এমন যে তুমি অবশ্যই কি প্রজনন ক্ষমতা সম্পন্ন। তাহলে মানে কি একদল জীবগোষ্ঠী দ্বারা কি প্রজনন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ প্রজনন সম্পাদন করবে, তাদেরকে আমরা বলবো প্রজাতি। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত আই থিঙ্ক ক্লিয়ার। তোমরা খেয়াল করো, এই পর্যন্ত কি ক্লিয়ার? একটু সবাই জানো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তোমরা ক্লাসে রেসপন্স কেন করো না? রেসপন্স করতে হয় ক্লাসে, যত বেশি রেসপন্স করবা তত বেশি বুঝতে পারবা যে তুমি হচ্ছে বুঝতে পেরেছো কি বুঝতে পারো নাই। ক্লাসে যারা অ্যাটেন্ড থাকবা ট্রাই করবা যে মানে যতটুকু পারো রেসপন্স করার। আচ্ছা তিশা জানিয়েছো যে ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমরা ক্লাসে রেসপন্স করবা, ক্লাসে কোশ্চেন করবা, তাইলে না আরো বেশি আমার একটা মানে আরো বেশি পড়াইতে পারবো, আরো বেশি ডিটেলসে যাইতে পারবো। যত বেশি এটা করবো তত বেশি তোমাদের জন্য বেটার হবে আমি মনে করি। এখন বাকিটুকু তোমাদের ইচ্ছা আর কি। আচ্ছা এখন প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস নিয়ে পড়তে গেলে আমাদেরকে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস নিয়ে পড়তে গেলে আগে জানতে হবে আমাদের পৃথিবীতে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়েছে কিভাবে। পৃথিবীর শ্রেণীবিন্যাসে দেখা যায় যে অসংখ্য প্রকার আছে।
তার মধ্যে প্রথম শ্রেণীবিন্যাস করেছিলেন আমরা জানি ক্লাস 9 এর পড়ালেখা, ক্যারোলাস লিনিয়াস বলে একজন সুইডিশ প্রকৃতিবিদ ছিলেন। সুইডিশ ন্যাচারালিস্ট। এই সুইডিশ ন্যাচারালিস্ট কি করছিলেন যে তিনি প্রথম পৃথিবীতে একটা শ্রেণীবিন্যাসের ধাপ তৈরি করেছিলেন আর কি। সেটার উপর ডিপেন্ড করে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাসে পৃথিবীতে দেখা যায় যে 33টা শ্রেণীবিন্যাস করা হয়েছে, যার মধ্যে আমরা বলি মাইনর পর্ব আছে পৃথিবীতে, মাইনর পর্ব আছে 24টি, আর মেজর পর্ব আছে 9টি। মেজর পর্ব আছে 9টি, মাইনর পর্ব 24টি, মেজর পর্ব কয়টি? 9টি। ক্লিয়ার ড্যাট? এখন কথা হচ্ছে তোমাদের তো আর মাইনর পর্ব নিয়ে আলোচনা নাই, এটা হচ্ছে হায়ার অর্ডারের পড়ালেখা, বাট মেজর পর্ব 9টা নিয়ে আলোচনা করা হয়েছে। এই মেজর 9টা পর্ব থেকে একটা এমসিকিউ প্রতি বছর আসে, প্রতিটা বছর। ইভেন এবারও ঢাকা ইউনিভার্সিটিতে দিছে, জাহাঙ্গীরনগরে দিছে, ভবিষ্যতে দেবে। এই 9টা পর্বের মেজর যে বৈশিষ্ট্যগুলো সেটা বিশেষ করে তোমাকে আগে জানতে হবে এই 9টা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। ওকে, 9টা পর্বের কি জানতে হবে? শনাক্তকারী বৈশিষ্ট্য জানতে হবে। তা আমরা এখন এই 9টা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য জানার চেষ্টা করব। কি জানার চেষ্টা করব? 9টা পর্বের যে শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো আমরা এখন দেখব। ওকে, সবাই রেডি হও, 9টা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ার জন্য রেডি হয়ে যাও। নয়টা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য কিভাবে পড়বো আমরা একটু খেয়াল করো। আচ্ছা, প্রথমে আমরা যাচ্ছি পরিফেরা পর্বে। প্রথমে যাচ্ছি কোথায়? আমরা জানি সবার পরিচিত পর্ব পরিফেরা। পরিফেরা আমরা বলেছি বায়োলজির ওয়ার্ডকে ভাঙবো। এই পরিকে ভাঙলে আমরা পাই পোর, আর ফেরা মানে হচ্ছে প্রাণী। ঠিক আছে, ফেরা মানে কি? প্রাণী। এই পোর মানে আবার হচ্ছে ছিদ্রাল। পোর মানে কি? ছিদ্রাল। অর্থাৎ পরিফেরা মানে আমরা কি বুঝাচ্ছি? ছিদ্রাল প্রাণী। সবাই জানি, তারপর আবার বলতেছি পরিফেরা মানে আমরা বোঝাবো যেটা একটা ছিদ্রাল প্রাণী। ওকে, আচ্ছা, এখন পরিফেরার বৈশিষ্ট্য পড়তে গেলে আমাদেরকে প্রথম পড়তে হবে যে এটা যেহেতু প্রথম পৃথিবীর প্রথম পর্বের কোষ, তার মানে এরা শুধুমাত্র কোষীয় মাত্রার প্রাণী। এরা কেমন প্রাণী? কোষীয় মাত্রার প্রাণী। কোষীয় মাত্রার এরা প্রাণী। আমি তোমাদেরকে পড়াইছি যে কোষ থেকে টিস্যু তৈরি হয়। কোষ থেকে কি তৈরি হয়? টিস্যু। টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র। তার মানে প্রথম ধাপটা শুধু কি তৈরি হয়েছে? এখানে কোষ, কোনো টিস্যু বা অঙ্গ কিছু পাওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে স্পিকিউল নামক কাঁটাযুক্ত প্রাণী থাকে এরা। অর্থাৎ স্পিকুল নামক কাঁটা থাকে। স্পিকুল কাঁটা লিখলাম আমি। স্পিকুল নামক কি থাকে? কাঁটা থাকে। রিমাইন্ডার, এই স্পিকুল কাঁটাটা আবার বিশেষ ধরনের প্রোটিন দিয়ে তৈরি। সেই প্রোটিনটার নাম হচ্ছে স্পঞ্জিন নামক প্রোটিন। কি নামের প্রোটিন? স্পঞ্জিন নামক প্রোটিন থাকে। নোট ডাউন কইরো, ঠিক আছে? স্পঞ্জিন নামক প্রোটিন থাকে। আচ্ছা, এই পরিফেরা পর্বের প্রাণীর ক্ষেত্রে অস্টিয়া নামক ছিদ্রপথ থাকে। এদের কি থাকে? অস্টিয়া নামক ছিদ্রপথ থাকে। এই অস্টিয়া নামক ছিদ্রপথ পরীক্ষা আসে যে কাদের ক্ষেত্রে, কোন পর্বের ক্ষেত্রে অস্ট্রিয়া দেখা যায়। এই অস্ট্রিয়াটা হচ্ছে এমন একটা ছিদ্র যেই ছিদ্র দিয়ে একই সাথে খাদ্য গ্রহণ করে। কারা? পরিফেরা খাদ্য গ্রহণ করে, আবার ওই একই ছিদ্র দিয়ে শুক্রাণু আর ডিম্বাণু ভিতরে প্রবেশ করে। পরীক্ষায় আসতে পারে শুক্রাণু ডিম্বাণু পরিফেরার ক্ষেত্রে কোন অঙ্গাণু দিয়ে প্রবেশ করে বা কোন ছিদ্রপথ দিয়ে তোমার হচ্ছে প্রবেশ করে। তো ওদের কিন্তু তখন গুলাই যেতে পারে পড়ছে হচ্ছে অস্ট্রিয়া দিয়ে শুধুমাত্র খাবার গ্রহণ করে না, অস্ট্রিয়া দিয়ে খাবার প্লাস শুক্রাণু আর ডিম্বাণু দুইটাই প্রবেশ করে। রিমাইন্ডেড। ওকে, আচ্ছা, এদের দেহে কোয়ানোসাইট থাকে। এটা পড়ছি, এতটা ইম্পর্টেন্ট না, তাও লিখতে পারি। এদের দেহে কোয়ানোসাইট থাকে। এদের দেহে কি থাকে? কোয়ানোসাইট থাকে। আচ্ছা, এটা বলতে পারো ভাইয়া কোয়ানোসাইট কি? কোয়ানোসাইট হচ্ছে এক ধরনের কলার কোষ। কলার কোষ, এটা এক ধরনের কলার কোষ। ওকে, আচ্ছা, এবার এদের অস্কুলাম নামক ছিদ্রপথ থাকে। এদের কি থাকে? অস্কুলাম নামক ছিদ্রপথ, যেটা নিডারিয়াতেও কিন্তু থাকে। অস্কুলাম নামক ছিদ্রপথ থাকে। এটা একটু পড়ে নিও।
আচ্ছা, এদের দেহে কোনো স্নায়ুতন্ত্র, সংবহনতন্ত্র বা পরিপাকতন্ত্র থাকে না। কেন থাকে না? কারণ এদের শুধুমাত্র কোষ আছে। কোষ থাকলে কিন্তু সেগুলো হবে না, তার মানে অঙ্গ তৈরি হতে হবে বা কি টিস্যু তৈরি হতে হবে, কিন্তু এদের দেহে কিছুই নাই। এই জন্য কি কোন রকম শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, কোনো পরিপাকতন্ত্র কোনো কিছু এর ভিতরে নাই। এটা কিন্তু রিমাইন্ড করো, ঠিক আছে? আমাদের পরিফেরা নিয়ে আর কোনো কিছু পড়বো না, শুধু মনে রাখবা পরিফেরার ক্ষেত্রে আমার যেটা পরীক্ষায় আসার এর মধ্যে বৈশিষ্ট্য আসবে, এ বাদে আর একটা জিনিস আসবে, পরিফেরার উদাহরণ। কি আসবে ভাইয়া? পরিফেরার উদাহরণ। এত কিছু পড়ার দরকার নেই, দুইটা ওয়ার্ড পড়বা, সকল উদাহরণ শেষ। মনে রাখবা স্কাইফা, স্কাইফা আর স্পঞ্জলিয়া, স্কাইফা আর স্পঞ্জলিয়া, এই দুইটা শব্দ যেখানে পাবা, এই দুইটা শব্দ মানেই আমাদের পরিফেরা। আমি কি বোঝাইতে পারছি? এই দুইটা শব্দ যেখানে পাবা সেটাই মনে রাখবা পরিফেরা। শেষ। এবার আসো নিডারিয়া। এবার আমরা করতেছি কি নিডারিয়া। নিডারিয়া, নিডারিয়াতে প্রথমেই পড়বো এটা কি কোষ টিস্যু মাত্রার, অর্থাৎ এরা অনেকগুলো কোষ এবং টিস্যু দুইটাই তৈরি হয়েছে এখানে, অর্থাৎ কোষ টিস্যু মাত্রার প্রাণী এরা। কেন? কারণ অনেকগুলো কোষ মিলে টিস্যু হয়েছে, যত সামনে যাব কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র হবে, এটা টিস্যু মাত্রার প্রাণীতে কেবল পৌঁছায়ছে। এবং বলে রাখবা এরা কি অরীয় প্রতিসম হয়ে থাকে। এরা কেমন প্রতিসম? অরীয় প্রতিসম হয়ে থাকে। আচ্ছা, আমি তোমাদেরকে বলি নাই, কিন্তু ওইটা অবশ্যই আরো পড়বো আমরা নেক্সট, আজকেই তো এই অধ্যায় শেষ করবো না, আরো পড়বো। যেমন নেক্সট ক্লাসে আমরা প্রতিসম নিয়ে, এমসিকিউ নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব হচ্ছে সিলোম নিয়ে, আমরা আলোচনা করব কিভাবে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণীকে বলা হয় কাউকে, এগুলো নিয়ে আলোচনা করবো। আজকে মেন জিনিসটা চলে এসেছি ডাইরেক্ট আমরা। আচ্ছা, এরা কিন্তু দ্বিস্তরী প্রাণী, এটাও আমরা জানি। এরা কি দ্বিস্তরী প্রাণী, কারণ কি এদেরকে দ্বিস্তরী বলা হয়, ডিপ্লোব্লাস্টিক প্রাণী। কারণ হচ্ছে, আচ্ছা আমি আলোচনা করেই দিই সিলোম নিয়ে, তাহলে নেক্সট ক্লাসে আলাদা করে সময় যে নষ্ট করব না, বাট আমি আলোচনা করি। সিলোম দেখো, এই একটা জিনিস যেটাকে আমরা বলি বাইরের পার্ট, এই বাইরের পার্টটাকে আমরা বলি অ্যাপিডার্ম। কি বলি? অ্যাপিডার্ম। বাইরের পার্টটাকে আমরা কি বলি? অ্যাপিডার্ম। এটা একটা ভিতরের পার্ট, ভিতরের পার্টটাকে আমরা বলি, ভিতরের পার্টটাকে আমরা বলি অ্যাক্টোডার্ম, সরি এন্ডোডার্ম। নাম কি? এন্ডোডার্ম। রিমাইন্ড করবা এই অ্যাপিডার্মকে কিন্তু অ্যাক্টোডার্মও বলা হয়ে থাকে, অ্যাক্টোডার্মও বলা হয়ে থাকে। তাহলে কি এই দুইটা স্তর, একটা ভিতরের স্তর, বাইরের স্তর, এই দুইটা স্তরকে আমরা কি বলবো? দ্বিস্তর। ঠিক আছে? যদি কোনো কারণে এর ভিতরে মেসোডার্ম থাকে, কি থাকে? মেসোডার্ম, তাহলে এই মেসোডার্মকে তখন আমরা বলবো ত্রিস্তর, মানে তিনটা স্তর। এই এই স্তর দিয়েও কিন্তু পৃথিবীর প্রাণী জগৎকে ভাগ করে দেয়। কিছু প্রাণী আছে এক স্তরী, কিছু আছে দ্বিস্তরী, কিছু ত্রিস্তরী। ফর এক্সাম্পলটা নিডারিয়া, নিডারিয়া কি স্তর? দুই স্তর। কিন্তু কিছু কিছু আছে আবার ত্রিস্তরী প্রাণী, একটু পরে আমরা যাচ্ছি। বাট একটু খেয়াল করো, এখান থেকে সিলোম শিখে যাব। এই যে ত্রিস্তর মেসোডার্ম দেখছো, এই মেসোডার্মটা যদি কোনো কারণে পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে, কি দ্বারা? পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে, পেরিটোনিয়াম পর্দা, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে, এবং ভিতরে থাকে অকোষীয় জেলি, যেটার নাম হচ্ছে তোমার হচ্ছে মেসোগেলিয়া। আবার বলি কি? মেসোগেলিয়া। এর ভিতরে আবার কি থাকে? অকোষীয় জেলি, যেটার নাম হচ্ছে মেসোগেলিয়া। অর্থাৎ এই ত্রিস্তর প্রাণীদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যেটা মাঝখানের পর্দা, এটা যদি পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? সিলোম বলবো। আমি কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু আলাদা করে কিন্তু আর যাতে কোশ্চেন না থাকে। কোশ্চেন থাকলে কিন্তু কোশ্চেন করতে পারো তোমরা, কমেন্টে কোশ্চেন করবো, আমি অ্যান্সার করবো, সমস্যা তো নাই। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো দ্বিস্তরীর কাহিনীটা কি, কেন দ্বিস্তরী বলতেছি। এর জন্য এটাকে বলা হয় দ্বিস্তরী প্রাণী, কারণ এদের কি এই যে অ্যাক্টোডার্ম বা এপিডার্ম, আর ভিতরে কি থাকে? অ্যাক্টোডার্ম থাকে। ওকে, আচ্ছা এবার আসো এখানে আর একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য রেড কালার দিয়ে লিখি, যেহেতু ইম্পর্টেন্ট এটা রেড কালার দিয়ে লিখতেছে। এখানে সিলেন্টেরন থাকে, সিলেন্টেরন থাকে। কারণ কি? এই সিলেন্টেরনটাকে বলা হয় পরিপাক সংবহন গহ্বর। কি বলা হয়? পরিপাক সংবহন গহ্বর। লিখে রাখতে পারো, এই সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বলে। আবার এই সিলেন্টেরনকে বলা হয় গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাপাসিটি, গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাপাসিটি। বুঝাইতে পারছি? এক্স সিলেন্টেরন কতটা ইম্পর্টেন্ট।
এই জন্য বললাম যে সিলেন্ট্রন, এই সিলেন্ট্রন হচ্ছে একটা নিডারিয়ার আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কি এটা দ্বারা তাকে আমরা নির্দিষ্ট করতে পারবো, এবং এই আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স কিন্তু পরীক্ষায় আসে, রিমাইন্ডেড। আচ্ছা, এরপরে পড়বো, আমরা জানি নিডারিয়াতে নিডোসাইট থাকে, নিডারিয়াতে কি থাকে, নিডোসাইট থাকে, নিডারিয়াতে কি থাকতেছে, নিডোসাইট থাকতেছে। আমরা জানি নিডোসাইট নিয়ে আমরা হাইড্রাতে গিয়ে আবার খুব ভালো করে পড়বো। আচ্ছা, এ বাদে আর একটা জিনিস পড়বো, নিডারিয়াকে বলা হয় পলিপ ও মেডিসো দেখা যায়, পলিপ ও মেডিসো দেখা যায়, স্থবির এবং অস্থবির, এটা যাতে মাথায় থাকে, স্থবির এবং অস্থবির নামক ইয়েতে দেখা যায়। আচ্ছা, এ বাদে যদি একটু বেশি কোশ্চেন পড়তে হয় তাহলে সেটা হচ্ছে নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল, সমুদ্রের ফুল বলে। নিডারিয়া হচ্ছে তোমার রেইন ফরেস্টে রত্নভান্ডার নামে পরিচিত, নিডারিয়াকে হচ্ছে সমুদ্রের ফুল বলে, রত্নভান্ডার নামে পরিচিত। এগুলো একটু দেখবা যে নিডারিয়াকে কি কি বলে। এখন নিডারিয়ার বৈশিষ্ট্য খুবই, বৈশিষ্ট্য গেল ইম্পর্টেন্ট, কিন্তু নিডারিয়ার এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। নিডারিয়ার কি ইম্পর্টেন্ট, এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। দেখো, নিডারিয়ার এক্সাম্পল বলতে আমরা কি বোঝাচ্ছি, এক্সাম্পল হচ্ছে এটা যে নিডারিয়ার এক্সাম্পল বলতে বোঝাচ্ছি অরেলিয়া অরিটা অর্থাৎ জেলিফিশ, গর্গনিয়া বা সমুদ্রের পাখা, তারপর সমুদ্রের কলম, হ্যাঁ সমুদ্রের কলম, এগুলো পড়তে হবে, এগুলোর বৈজ্ঞানিক নাম সহকারে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে বলে দিই, অরেলিয়া অরিটা পড়বা, সমুদ্র কলম পড়বা, সাগর কুসুম, সাগর পাখা, সাগর কুসুম, সাগর পাখা, এগুলো কিন্তু তাদের অবশ্যই পড়া থাকে, ঠিক আছে। যদি কেউ একটু বেশি জানতে চাও, নিডারিয়াতে প্লানুলা নামক লার্ভা দেখা যায়, নিডারিয়াতে প্লানুলা নামক লার্ভা দেখা যায়, যাতে মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কিসে যাচ্ছি, প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস নিয়ে কথা বলবো। প্লাটিহেলমিনথিসের প্লেট মানেই হচ্ছে চ্যাপ্টা, গ্রিকে এই প্লেট শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা, হেলমিনথিস মানে কৃমি, হেলমিনথিস মানে কৃমি, অর্থাৎ তাহলে কি হলো, চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিনথিস মানে বুঝবো যারা চ্যাপ্টা কৃমি তারাই হচ্ছে প্লাটিহেলমিনথিস, ওকে। প্লাটিহেলমিনথিস মানে কি বুঝবো, যে এটা একটা চ্যাপ্টা কৃমি, ওকে। আচ্ছা ডান, এবার আসো, কখনো কখনো এই প্লাটিহেলমিনথিসকে ফিতা কৃমি নামেও ডাকা হয়ে থাকে, পরীক্ষা আসবে ফিতা কৃমি বলতে কাদের বোঝায়, পড়ছো তুমি চ্যাপ্টা কৃমি, তাহলে ফিতা কৃমি ফস করে দেখায় ফেলবা নেমাথেলমিনথিস, কোনো প্রয়োজন নাই, মনে রাখবা এটা চ্যাপ্টা কৃমি যারা তারাই ফিতা কৃমি, কিন্তু নেমাথেলমিনথিস তারা সূত্রাকৃতির কৃমি, যাদের এমন সূত্র থাকে, এমন সূত্র, ঠিক আছে। প্লাটিহেলমিনথিস মানে কি, তারা চ্যাপ্টা, যেমন ফেসকিওলা হেপাটিকা, যকৃতের কৃমি, যেমন দেখতে এটা জাস্ট লাইক দ্যাট, এই যে এইরকম জাস্ট লাইক দ্যাট, এমন মানুষের মতো দেখতে, ঠিক আছে, এখানে একটা চোখ থাকে, এটাকে কি বলা হয়, ফ্যাসকিওলা হেপাটিকা, ঠিক আছে, মনে থাকে যেন। এখন প্লাটিহেলমিনথিস নিয়ে যদি পড়তে হয় আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে এই ধাপে এসে টিস্যু থেকে আবার অঙ্গ তৈরি হয়ে গেছে, কি তৈরি হয়ে গেছে, টিস্যু থেকে আবার অঙ্গ, তাই এটাকে বলে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, কি মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, ওকে। এবং এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এরা কেমন, দ্বিপার্শ্বীয় প্রতিসম, ওকে। আচ্ছা, দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এরা ত্রিস্তরী প্রাণী, এরা কেমন প্রাণী, ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ ত্রিভ্রূণস্তরী প্রাণী। আচ্ছা, এরা হচ্ছে অ্যাসিলোমেট, এরা কেমন ভাইয়া, অ্যাসিলোমেট। এইবার আসি কথাই, আমি বলি নাই এখন বলে দিচ্ছি, অ্যাসিলোমেট আবার কি, একটু আগে যে সিলোম পড়াইছিলাম, সিলোমটাকে তিন ভাগে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে। একটার নাম হচ্ছে অ্যাসিলোমেট, এই যে যেটা লিখলাম, অর্থাৎ ইংরেজিতেই লিখি অ্যাসিলোমেট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইউসিলোমেট, অর্থাৎ অ্যাসিলোমেট মানে যাদের সিলোম নেই, সিউডোসিলোমেট মানে সিলোম আছে বাট লুকায়িত অবস্থায়, মানে বোঝা যায় না এটা সিলোম। আর ইউসিলোমেট মানে কি, যেটার প্রকৃত সিলোম আছে, যেখানে কি আছে, প্রকৃত সিলোম আছে, বলতে পারছি। তাহলে প্রত্যেকটা সিলোম দিয়ে কিন্তু প্রত্যেকটা পর্বকে ভাগ করা যায়, মনে রাখবা এই যে অ্যাসিলোমেট 1 থেকে 3 নম্বর পর্ব, 1 থেকে 3 নম্বর পর্ব হচ্ছে অ্যাসিলোমেট,
4 নম্বর পর্বটা হচ্ছে অর্থাৎ কি, যেটা নেমাথিল মিন্থিস, এটা হচ্ছে সিউডোসিলোমেট। আর 5 থেকে 9 এটা হচ্ছে ইউসিলোমেট। 5 থেকে 9 কি, 5 থেকে 9 হচ্ছে ইউসিলোমেট। একটা বৈশিষ্ট্য, একটা সিম্পল জিনিস দিয়ে দেখো ভাগ করা গেল, অথচ এই একটা জিনিসই পৃথিবীতে বারবার আসে। নিচের কোনটা অ্যালসিলোমেট, কোনটা ইউসিলোমেট, নিচের কোনটা সিউডোসিলোমেট। এই সিম্পল জিনিস তোমরা পারো না, এই জন্য মাথায় ঢুকাই দিলাম, এটা ক্যাপচার করো সুন্দর করে। আচ্ছা, এখন প্লাটিহেলমিনথিসের আর কি পড়বো আমরা? প্লাটিহেলমিনথিসে পড়বো আমরা যে প্লাটিহেলমিনথিস আমরা প্যারেনকাইমা নামক কোষ পাবো। কি কোষ? প্যারেনকাইমা নামক কোষ। প্যারেনকাইমা নামক কোষ পাবো। প্যারেনকাইমা নামক কি পাবো? কোষ পাবো। মনে রাখবা, এই প্যারেনকাইমা কোষ বলতে কি বুঝি? যে কোষগুলো আস্তে আস্তে কি তৈরি করে, একসাথে হয়ে যোজক টিস্যু তৈরি করে। কি তৈরি করে? যোজক টিস্যু তৈরি করে। বোঝাতে পারছি? প্যারেনকাইমার দিয়ে আমরা কি করবো? যোজক টিস্যু তৈরি করতে পারবো। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট। এই ধাপে প্লাটিহেলমিনথিসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং লাস্ট পয়েন্ট ফ্লেম সেল পাবো। কি পাবো? ফ্লেম সেল, যেটাকে আমরা কি বলি এখানে? শিখা কোষ পাবো। কি পাবো ভাইয়া? শিখা কোষ পাবো। বোঝাতে পারছি আমি? এখানে কি পাবো? ফ্লেম সেল বা শিখা কোষ পাবো। বোঝাইতে পারছে এই পর্যন্ত? আচ্ছা, এটার একটু যদি উদাহরণ পড়তে হয়, মনে রাখবা যে ফ্যাসকিউলা হেপাটিকা নিয়ে বলেছি। এই যে এটা হচ্ছে ফ্যাসকিউলা হেপাটিকা। হেপাটিকা, শুকরের ফিতা কৃমি আছে, ট্যানিয়াসোলিয়াম, ট্যানিয়াসোলিয়াম, তারপর ইসখিস্টোমা। হ্যাঁ, এইগুলো সব উদাহরণগুলো তোমাকে পড়তে হবে। এই উদাহরণগুলো সব কি করতে হবে? তোমাকে পড়তে হবে। এই উদাহরণগুলো পড়তে পারলেই তুমি তখন সম্পূর্ণ অ্যান্সার করতে পারবা। এই পর্যন্ত ক্লিয়ার কে কে? আগে জানাও তো, এই পর্যন্ত ক্লিয়ার কে কে জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি তারপর নেমাথেলমিনথিস নিয়ে একটু ছোট করে আলোচনা করে দিই। কি নিয়ে? নেমাথেলমিনথিস। নেমাথেলমিনথিস নিয়ে অলরেডি বলছি যে নেমাথেলমিনথিস মানে অলরেডি বলছি এটা কি? সূত্রাকৃমি, সূত্রাকৃতির কৃমি। মনে রাখবা, নেমাথেলমিনথিসে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইলাস্টিন নামক প্রোটিন থাকে। কি থাকে? ইলাস্টিন নামক প্রোটিন। এরা অবশ্যই অঙ্গমাত্রার প্রাণী, মানে এই পর্যায়ে এসে কোনো টিস্যু দেখা যাবে না, সবকিছু কি তৈরি হয়ে গেছে? অঙ্গ পর্যায়ে চলে গেছে। আরেকটা নেমাথেলমিনথিসের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এখানে নলের ভিতরে নল থাকে। কি থাকে? নলের ভিতরে নল। নলের ভিতরে নল, অর্থাৎ কি? টিউব উইথিন এ টিউব থাকে। টিউব উইথিন এ টিউব। টিউব উইথিন এ টিউব মানে বোঝো? নলের ভিতরে নল, একটা এক্সেপশনাল। এই যে একটা নল দেখতেছো, এই নলের মধ্যে আবার নল তৈরি হয়েছে। এই যে একটা নল দেখতেছো, এর ভিতরে আবার নল তৈরি হয়েছে। নলের ভিতরে নল তৈরি হতেই আছে এখানে। ওকে, আচ্ছা, এখানে মনে রাখবা সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। এই নেমাথেলমিনথিসে দেখা যায় সেক্সুয়াল নিয়ে আলোচনা করছি, কিন্তু আমি আবার রিপিট করব, ব্লাড নিয়ে একটু আমরা কথা বলবো। ঠিক আছে? সেই পর্যন্ত তোমাদের কাজ হবে যা যা করাচ্ছি এইগুলো নোট ডাউন করে সুন্দর করে পড়ে ফেলা এবং কোশ্চেন ব্যাংক সলভ করা। পরীক্ষা কিন্তু চলতেই আছে, তোমাদের পরীক্ষা কিন্তু চলতে আছে। এটা কিন্তু ডিপেন্ড করবে, অণুজীবের উপর কিন্তু পরীক্ষা যাবে। ম্যালেরিয়া নিয়ে তোমরা একটু রিডিং দিবা, ম্যালেরিয়া নিয়ে এই বলা দাও, ম্যালেরিয়া নিয়ে রিডিং দিবা। ম্যালেরিয়া নিয়ে যা কোশ্চেন আছে ওইগুলো সিম্পল এমসিকিউ এর জন্য। ওই যে কোয়ান্টাম ম্যালেরিয়া কাকে বলে, টার্সিয়ান ম্যালেরিয়া কতদিনে হয়ে থাকে, এই জাস্ট ডে গুলো একটু সুন্দর করে দেখবা। ঠিক আছে? আমি ম্যালেরিয়া নিয়ে তারপরেও দেখাবো একদিন, কিন্তু তোমাদেরকে ওটা নিয়ে দেখবা। আর হচ্ছে এই যে এইটা সম্পূর্ণ হচ্ছে তোমার এই পর্যন্ত একটু ক্লিয়ার দিবা। ঠিক আছে? নেক্সট দিন হচ্ছে আমরা কি করবো? এই অধ্যায়টি ক্লিয়ার করবো, রক্ত শেষ করব। মাথায় থাকে জানো? যদি কোনো কোশ্চেন থাকে একটু কোশ্চেন করো। কারোর যদি কোশ্চেন থাকে, যারা আছো, যেমন তিশা আছে ক্লাসে, আরাবি রহমান আছে, লিজা বিনতে শাইনা আছো, এরা প্রিয়ন্তী আছো, এরা যারা আছো ক্লাসে, কোশ্চেন করো যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাসে। আজকের ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করো। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আর যদি কোশ্চেন না থাকে তাহলে বলো যে ভাইয়া কোশ্চেন নাই, আমরা পড়া কমপ্লিট করব নেক্সট দিন, করে অবশ্যই পরীক্ষাটা দেব। এটা একটু জানাও তো।
তোমরা কি কেউ ক্লাসে আছো? হইলে একটু ক্লাসে জানাই দাও, তাইলে আমরা ক্লাসটা ফিনিশিং দিব, এবং যদি কোশ্চেন না থাকে তাহলে ফিনিশিং দিব। একটু জানাও, কাইন্ডলি ক্লাসে জানাও। তোমাদের কি কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে ক্লাসটা আমরা শেষ করব। কোনো কোশ্চেন আছে কি? লিজা, লিজা বিনতে শাইনা, তোমার কি কোনো কোশ্চেন আছে ক্লাসে? আচ্ছা, যেহেতু কোশ্চেন নাই, আচ্ছা আরাবির রহমান জানাইছো যে কোনো কোশ্চেন নাই। জি না, আচ্ছা ঠিক আছে, তাহলে পড়াটা কমপ্লিট করবা। কমপ্লিট করার পর আমরা নেক্সট দিন ব্লাড এই অধ্যায়টা শেষ করবো এবং ব্লাডটা শেষ করব। ব্লাড শেষ হয়ে যাবে, যেহেতু আলোচনা করাই আছে আমাদের, ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবার কাছে বিদায় নিয়ে জানাচ্ছি শেষ করছি ক্লাস। আসসালামু আলাইকুম।